আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। সো আমরা যে অধ্যায়টা করছি তোমরা সবাই জানো, এই অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা দুইটা পার্ট আছে। একটা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট 5.1 অ্যান্ড 5.2 সি প্রোগ্রামিং। আমরা গত ক্লাসে শিখেছিলাম 5.1 এর তিনটা পার্টে আমরা ভাগ করেছিলাম অ্যালগরিদম ফ্লোচার্টকে, সিম্পল, কন্ডিশনাল আর লুপ। সো আমরা প্রথম ক্লাসে কিন্তু সিম্পল ম্যাথগুলো কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে কন্ডিশনাল ম্যাথগুলো। সো কথা না বেরিয়ে আজকে খুব বেশি বড় ক্লাস হবে না, আজকের এই মাত্র ছোট্ট একটা ক্লাস 30-40 মিনিটের ক্লাসেই তোমরা কন্ডিশনাল ম্যাথগুলো করতে পারবে আশা করা যায়। সো সবাই আর কোনো টেনশন নেই, জাস্ট আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, দেখবা এরপর থেকে তোমরা কন্ডিশনাল রিলেটেড যত ম্যাথ আছে সব ম্যাথ পারবা। ঠিক আছে, সো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। সো আমরা প্রথমেই একটা এখানে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন নিয়ে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করা। ঠিক আছে, কোনো সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয় করার অ্যালগরিদম আর ফ্লোচার্ট। এখন দেখো, আমি কোনো সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? ঠিক আছে, এখন আমরা আগে বুঝতে হবে জোড় না বিজোড়, এই জিনিস আমরা বুঝি না। আমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে সবাই বুঝি যে 0, 1, 2, 3, 4 এর মধ্যে থেকে কোনগুলো জোড়। দেখো 1, 3, 5, 7 এগুলো কিন্তু বিজোড় এবং 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড়। দেখো এই যে আমি লিখতেছি 1, 3, 5, 7 এগুলো আমার কি বিজোড় সংখ্যা, রাইট? আর 2, 4, 6, 8 এগুলো হচ্ছে আমার কি জোড় সংখ্যা, রাইট? জোড় বিজোড় এটা কিন্তু তোমরা সবাই পারো, তাই না? কিন্তু তোমরা কি আদৌ জানো যে 1, 3, 5, 7 কেন বিজোড় সংখ্যা এবং 2, 4, 6, 8 কেন জোড় সংখ্যা? আমরা অনেকেই কিন্তু মুখস্থ করেছি যে 2, 4, 6, 8 জোড়, 1, 3, 5, 7 বিজোড়। আমরা মোস্ট অফ আমরা জানি না যে কেন এটা জোড়, কেন এটা বিজোড়, ম্যাক্সিমাম মুখস্থ করে। সো আসলে আমরা এইটা বোঝানোর জন্য প্রথমে তোমাদেরকে একটা লজিকগুলো বলে আসি যে কেন 1, 3, 5, 7 বিজোড় বা কেন 2, 4, 6, 8 জোড়। যেমন ধরো আমরা কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি? 2 দ্বারা ভাগ করি, এবং ভাগ করে যদি ভাগশেষ 0 হয় তাহলে সংখ্যাটা জোড়, আর যদি 0 না আসে তাহলে সংখ্যাটা বিজোড়। ক্লিয়ার? 0 আসলে জোড়, না আসলে বিজোড়। যেমন ধরো 5কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, দেখো 2 বার যাই, ভাগশেষ কিন্তু 1 থাকে, 0 হচ্ছে না। ঠিক আছে, এখানে 7কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো 3 বার যাই, 0 হচ্ছে না। দেখো এই দুইটার একটাও 0 হচ্ছে না, তার মানে এটা বিজোড় সংখ্যা। বাট এখানের যে কোনো একটা, দেখো 6কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করো, তাহলে 3 বার যাই, ভাগশেষ কিন্তু 0 হয়। আবার 8কে তুমি 2 দ্বারা ভাগ করো, দেখো 4 বার যাই, ভাগশেষ 0 হয়। দেখো এই সংখ্যাগুলোর লাস্টে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা জোড়। তাহলে সোজা বাংলায় কি, কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যদি সংখ্যাটা 0 হয় তাহলে সংখ্যাটা জোড়, আর না হইলে বিজোড়। খুবই সহজ, রাইট? খুবই সিম্পল একটা টার্ম, এটা দিয়ে আমরা বুঝতে পারবো। তবে মনে রাখবা, সিম্পল ম্যাথের ক্ষেত্রে যে কন্ডিশনাল যে স্টেপগুলো ছিল আমরা একটু অন্যরকম হবে আগেরগুলো থেকে, এগুলো একটু জটিল এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ভ্যারি করবে এক এক রকম। ঠিক আছে, সো এই অঙ্কগুলো একটু মনোযোগ দেখো, একটা অঙ্ক পারলে বাকি কন্ডিশনালগুলো অটোমেটিক্যালি তুমি পেরে যাবা। এই 5.12 এর সুবিধা হচ্ছে তুমি যদি এক টাইপের মানে সিম্পল ম্যাথ একটা দুইটা পারো তাহলে ধরে নেওয়া যায় যে বাকি সিম্পল ম্যাথগুলো তুমি পারবা। আবার কন্ডিশনালের ক্ষেত্রেও তুমি যদি একটা দুইটা পারো তাহলে ধরে নেওয়া যায় যে বাকি কন্ডিশনাল ম্যাথগুলো তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা কথা না বেরিয়ে ক্লাস শুরু করে দিচ্ছি। এখানে আমরা যদি অ্যালগরিদম, আমরা প্রথমে অ্যালগরিদম করছি, অ্যালগরিদম। সো দেখো অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথম যে অ্যালগরিদম, আমরা কিন্তু এখানে কন্ডিশনাল ম্যাথে কাজ হবে। আমরা অ্যালগরিদম তোমরা বুঝতে পারবা, ফ্লো চার্টের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে। ঠিক আছে, তবে এই অঙ্ক বোঝানোর ক্ষেত্রে প্রথমেই আমি তোমাদেরকে একটু বলে নিই। লেটস সে একটা রুমে 2 জন মানুষ আছে, একজনের নাম হচ্ছে রাতুল আর একজনের নাম ধরো প্রাণ। তো আমরা খুঁজে বের করব প্রাণকে। একটা রুমে 2 জন মানুষই আছে, একজনের নাম রাতুল, একজনের নাম প্রাণ। তো আমরা খুঁজে বের করতে চাই কাকে? প্রাণকে। তো আমি একজনকে গেলাম, প্রথম জন রাতুলকে বললাম তোমার নাম কি প্রাণ? ও বললো না, আমার নাম তো প্রাণ না। ঠিক আছে, তাহলে আমাকে কি প্রাণকে প্রশ্ন করার কোনো দরকার আছে তোমার নাম প্রাণ কিনা? যেহেতু ক্লাসে 2 জনই আছে, এই রুমে 2 জনই আছে, আমি প্রথম জনকে বলেছি যে তুমি কি প্রাণ কিনা, ও বলেছে না, তাহলে কিন্তু আমার পরের জনকে প্রশ্ন করার দরকারই নাই, আমি অটোমেটিক্যালি বুঝে যাব পরের যে জন আছে তার নাম প্রাণ। ঠিক আছে, এই কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে। আমরা একটা কোশ্চেন করব, ওই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা বাকি জনকে বুঝে নিব। ঠিক আছে, যেমন আমরা কোনো সংখ্যা জোড় কিনা, ও যদি বলে না, তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝে নিব ও বিজোড়, আমার পরের বার প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এ আর বি 2 জনের মধ্যে বড় কে? এ কে প্রশ্ন করলাম তুমি কি বড়, এ বললো না, তাহলে বি কে আর প্রশ্ন করার দরকারই নাই তুমি বড় কিনা। এ যদি বড় না হয় বি অটোমেটিক্যালি বড়, কারণ এখানে আছেই 2 জন। ঠিক আছে, তো খেয়াল করো আমরা এই সংখ্যাটা জোড় না বিজোড় সেটা করার চেষ্টা করি। তো আমরা প্রথম স্টেপে, অ্যালগরিদমের প্রথম স্টেপে আমরা কি করি বলতো?
যত অ্যালগরিদমের যত অ্যালগরিদম আছে, সেটা সিম্পল থাকুক, কন্ডিশনাল থাকুক, লুপ থাকুক, যেই রিলেটেডই থাকুক না কেন, অ্যালগরিদমের প্রথম স্টেপ অলওয়েজ আমরা স্টার্ট করব। কি করব? স্টার্ট করব। এবং স্টেপ 2 তে আমরা কি করব বলতো? স্টেপ 2 তে আমরা সবাই জানি ইনপুট নিতে হয়। এখন ইনপুট দেখো, আমরা ইনপুট নিব কয়টা? কোন সংখ্যা জোড় না বিজোড়? দুইটা জিনিস আমার কাছে বুঝতে চাচ্ছে যে সংখ্যাটা জোড় না বিজোড়। এখানে আমরা ইনপুট নিব কয়টা সংখ্যা বলো তো? এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে যে ওরা সংখ্যা ইনপুট নেয় এ বি এক্স ওয়াই বা পি কিউ, যে কোনো দুইটা সংখ্যা নেয়। আরে আমাকে কিন্তু দুইটা সংখ্যা ইনপুট নিতে বলে নাই, বলেছে কোন সংখ্যা জোড় না বিজোড়। অ্যান্সার দুইটা হতে পারে, বাট সংখ্যা কিন্তু একটাই। একটা সংখ্যা জোড় না বিজোড়, যেমন 5 সংখ্যাটা জোড় না বিজোড়? এখানে কিন্তু দুইটা সংখ্যা বলে নাই, যে কোনো একটা সংখ্যা জোড় না বিজোড়। তাহলে আমরা একটা সংখ্যা, যেমন আমরা ধরে নিচ্ছি কোন সংখ্যা কি, সংখ্যাকে ইংরেজিতে কি বলা হয়? নাম্বার বলা হয়। তো নাম্বার, সংখ্যা মানে কি নাম্বার। সো আমরা নাম্বার না নিয়ে নাম্বারের এন নিচ্ছি, অর্থাৎ সংখ্যা হিসেবে ইনপুট হিসেবে আমরা এন নিচ্ছি। ঠিক আছে, কোনো সংখ্যা আমরা একটা ইনপুট নিলাম, কি নিলাম? এন কে ইনপুট নিলাম। তুমি চাইলে এ নিতে পারো, তোমার নামের প্রথম অক্ষর, তোমার গার্লফ্রেন্ডের নামের প্রথম অক্ষর, অথবা তোমার এক্স এর নামের প্রথম অক্ষরও লিখতে পারো। যেহেতু আমার কেউ নাই, এই জন্য আমি নাম্বারের প্রথম অক্ষর এন নিয়ে নিচ্ছি। ওকে, তুমি যে কোনো নাম্বার নিবা, টিচার এটা নিয়ে তোমাকে কিছু বলবে না, ফুল মার্কই দিবে। ওকে, তো এখন আসো আমরা স্টেপ 3 দেখো, আমরা স্টার্ট করি, তারপরে ইনপুট নিই। ইনপুট নেওয়ার পরে আমরা কি করবো? প্রসেসিং করবো। এন্ড এই প্রসেসিং কিন্তু সিম্পল ম্যাথ থেকে একটু আলাদা হবে। যেমন ধরো আমরা স্টেপ 3 তে আসি। স্টেপ 3 তে আমরা প্রসেস করব। কি প্রসেস করব? আমরা একটা কোশ্চেন করব যে তুমি কি 2 দ্বারা ভাগ করলে 0 হও কিনা। তুমি যদি হও তাহলে জোড়, না হলে বিজোড়। এখন তুমি যদি আমরা কি ইউজ করব? ইফ। তাহলে আমরা প্রশ্ন আনলাম ইফ এন, আমরা যে সংখ্যাটা নিছি সেটাকে আমরা ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। ভাগ করে কি হতে হবে? 0 হবে। দেখো একটা জিনিস খেয়াল করবা প্রোগ্রামিং এর ক্ষেত্রে, এখন শেখাই দিচ্ছি, আজীবন লাগবে, কখনোই ভোলা যাবে না, মনে রাখবা। প্রোগ্রামিং এ যদি এরকম বলে তাইলে বুঝবা তোমাকে ভাগফল বের করতে বলেছে। কি বের করতে বলেছে? ভাগফল। আর যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে বুঝে নিবা তোমাকে ভাগশেষ বের করতে বলেছে। যেমন ধরো আমাকে বলেছে 5/2, তার মানে ওরা বুঝাতে যাচ্ছে 5কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে কয়বার যায় বলো তো? 2 বার। আর ভাগশেষ থাকে 1। এখন আমাকে যদি এরকম থাকে 5/2, তাহলে আমার অ্যান্সার হবে 2, কারণ আমার চাইছে হচ্ছে ভাগফল। কিন্তু ওরা যদি বলে 5%(2), তার মানে আমাকে বুঝতে হবে ভাগশেষ চাইছে, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে 1। মনে থাকবে, শুধু স্ল্যাশ থাকলে বুঝে নিব ডিভাইড ভাগ করতে বলেছে, আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে আমাকে ভাগশেষ, স্ল্যাশ থাকলে ভাগফল, পার্সেন্টেজ থাকলে ভাগশেষ। তাহলে আমার কিন্তু ভাগশেষ 0 হতে হবে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে। যদি ভাগশেষ 0 হয় তাহলে সংখ্যাটা জোড়, যদি 0 না হয় তাহলে সংখ্যাটা বিজোড়। দেখো তাহলে আমরা বললাম আমি যে সংখ্যাটা ইনপুট নিয়েছি সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে কি 0 হয়? দেখো যদি 0 হয়, হ্যাঁ ধরো আমরা এই পাশটা একটু মুছে নিচ্ছি, জায়গা লাগবে আমার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। সো আমার দেখো বলছে 0 যদি হয়, যদি 0 হয় তাহলে সংখ্যাটা কি বলো? 2 দ্বারা 0 হইলে আমরা বলতে পারি সংখ্যাটা জোড়। 0 হইলে কি জোড়? তাহলে আমরা প্রিন্ট করব কি? প্রিন্ট করব জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে ইংরেজিতে কি বলে? ইভেন নাম্বার বলে। কি বলে? ইভেন নাম্বার। তাহলে আমরা লিখলাম ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে কোন সংখ্যা জোড়, 0 হইলে কি? ইভেন নাম্বার। এখন দেখো আমি বললাম তোমাকে কি 2 দ্বারা ভাগ করলে 0 হও? ও বলছে হ্যাঁ। ঠিক আছে, তাহলে ও জোড় সংখ্যা। এখন ধরো ও বলছে যে না, এখানে যদি না হয়, বলছি 2 দ্বারা ভাগ করে কি 0 হয়? লেটস সে ও বলেছে না, তাহলে কি ওকে প্রশ্ন করতে হবে যে তুমি কি 0 না হও? ও এইখানে বলছি যে 2 দ্বারা ভাগ করলে 0 হয়, ও বলছে না, তাহলে কিন্তু আমার এরকম বলার প্রয়োজনই নাই যে তোমাকে 2 দ্বারা ভাগ করলে কি 0 হবে না, এরকম প্রশ্ন করার দরকার। যেহেতু না বলেছে তার মানে হবে না। ঠিক আছে, যদি %2n কে 2 দ্বারা ভাগ করে আমরা 0 পাই তাহলে সংখ্যাটা জোড়। আর না হইলে আমরা কি করবো বলতো? না হইলে আমরা স্টেপ 4 এ কি করব? যদি জোড় না হয় তাহলে তুমি কি? বিজোড় সংখ্যা। তাহলে প্রিন্ট অড নাম্বার। কি? বিজোড়ের ইংরেজি হচ্ছে অড। তাহলে আমরা প্রিন্ট করব কাকে? অড নাম্বারকে। আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি আগেই বলতেছি আমরা কিন্তু এখানে এটা দিব না, কারণ আমি আগেই বলেছি 2 জন ছিল, তোমার নাম কি প্রাণ? ও বলেছে না, তাহলে পরের জন যে আছে সেই হচ্ছে প্রাণ। সেইখানে বলছে তোমার নাম 0, তুমি কি 2 দ্বারা ভাগ করলে 0 হও? বলছে হ্যাঁ। হ্যাঁ হইলে তুমি ইভেন নাম্বার। লেটস সে বলছে না, আমি তো 0 হই না, তাহলে তোমাকে আর বলার প্রয়োজনই নাই, এমনি বুঝে নিবা ওটা বিজোড় সংখ্যা। দেখো আমরা ইনপুট নিয়েছি, স্টার্ট করেছি, ইনপুট নিয়েছি, প্রসেস করেছি। এখন আমার কাজ কি? আমরা আউটপুটও কিন্তু পেয়ে গেছি যে এটা অথবা এইটা আমার আউটপুট হতে পারে। তাহলে যেহেতু আমরা আউটপুটও পেয়ে গেছি, তাহলে আমার এখন লাস্ট কাজ কি? আমরা স্টেপ 5 এ কি করব? স্টেপ 5 এ আমরা স্টপ করব। স্টেপ 5 এ আমরা স্টপ করব। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো।
সো আমি কথা না বেরিয়ে তোমাদের জন্য চলে যাচ্ছি অ্যালগরিদম। আশা করছি তোমরা অ্যালগরিদম বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি ফ্লো চার্টে। এই সাইডটা একটু মুছে নিচ্ছি, কারণ আমি অ্যালগরিদম পারলে অটোমেটিক্যালি তোমরা ফ্লো চার্ট পারবা। সো আমি এই সাইডটাতে অ্যালগরিদম দেখে দেখে কিভাবে ফ্লো চার্ট করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? সো আসো আমরা একটু ফ্লো চার্টে চলে যাই, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি ফ্লো চার্টে। আমি দাগ নিয়ে নিই তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমরা করছি হচ্ছে ফ্লো চার্ট। এখন খেয়াল করে দেখবা, তোমরা কিন্তু যারা ফ্লো চার্ট পারো না তারা কিন্তু ওই যে প্রথমের ক্লাসে আমি প্রত্যেকটা ফ্লো চার্টের সিম্বলগুলো লিখে দিয়েছিলাম, ওই সিম্বলগুলো একটু সামনে রেখে দিবা, কারণ আজকে আমরা নতুন কিছু সিম্বলের সাথে যুক্ত হবো। দুইটা নতুন সিম্বল শিখবো আমরা আজকে, পরিচিত হবো। দেখো ফ্লো চার্ট করতেছে আমরা, খেয়াল করো। এখন স্টেপ 1-এ আমি বলেছি অ্যালগরিদম যদি পারো তুমি 90% যে তুমি ফ্লো চার্ট এমনি পারবা, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে স্টার্ট করলে আমরা কোন সিম্বল নিয়ে আসি? দেখো তো স্টার্ট করলে আমরা আনি হচ্ছে কোন সিম্বল? ওভাল শেপ বা ডিম্বক। আমরা এখানে লিখবো হচ্ছে স্টার্ট। ওকে, লিখলাম। এরপরে খেয়াল করো আমরা ইনপুট নিয়েছি। ইনপুট নিলে আমরা কোন সিম্বল আনবো? আমরা সামান্তরিক সিম্বল আনবো। তাহলে আমরা একটা সামান্তরিক নিলাম। তাহলে সামান্তরিকে দেখো প্রশ্ন করেছে, ওকে, সামান্তরিকে আমার কি বলছে? ইনপুট কি লিখতে বলছে? 2 নম্বর স্টেপে ইনপুট হচ্ছে n। এই পর্যন্ত মোস্ট প্রবাবলি আমরা বুঝেছি যে আমরা স্টার্ট করলাম ডিম্বক, ইনপুট নিলাম n, সেটা আমরা এখানে লিখে দিলাম। এখন আসো আমার এখানে এইটা কি? এটা কিন্তু আমার কন্ডিশন, রাইট? এই কন্ডিশন। এখন দেখো এখানে কিন্তু আমাকে ডিসিশন নিতে হচ্ছে। আমার কন্ডিশনাল মানে কি? আমাকে ডিসিশন নিতে হবে, একের অধিকের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। এখন কিন্তু আমাকে বেছে নিতে হচ্ছে, এই তুমি কি জোড় না বিজোড়? যে কোনো একজন, হয় তুমি জোড় না হলে বিজোড়। একই সংখ্যা একই সাথে জোড় বিজোড় হতে পারবেই না, যে কোনো একটা সংখ্যা হয় জোড় নাহলে বিজোড়। তাইলে এখন আমাকে কিন্তু একজনকে সিলেক্ট করতে হচ্ছে, আমাকে ডিসিশন মেক করতে হচ্ছে যে তুমি জোড় না বিজোড়। আমাকে কিন্তু যে কোনো একটা জায়গায় যেতে হবে সিলেক্ট করে। যেহেতু এখানে একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করেছি, কোনো একটা ডিসিশন নিচ্ছি, অ্যান্ড ডিসিশন নিতে গেলে আমরা কোন সিম্বল আনি বলো তো? ডিসিশন নিতে গেলে আমরা একটা ডায়মন্ড সিম্বল আনি। তোমাদেরকে আগেই বলেছিলাম ডায়মন্ডকে কি বলা হয়? ডিসিশন মেকিং এর সিম্বল বলা হয়। এখন এখানে যে ডিসিশনটা আছে সেটাই আমরা এখানে দিব, n %2 ইজ ইকুয়াল টু 0 কিনা। দেখো যখনই তুমি এই ডায়মন্ড শেপটা ইউজ করবা তখনই তুমি দুইটা অ্যান্সার পাবা। কয়টা অ্যান্সার? দুইটা। যখনই ডায়মন্ড থাকবে তখনই অ্যান্সার আসবে দুইটা। কয়টা আসবে? দুইটা, ইয়েস অ্যান্ড নো। যেমন ধরো এইটা যদি 0 হয়, 0 হইলে কি? কোন সংখ্যা 2 দ্বারা ভাগ করলে 0 হইলে কি সংখ্যাটা জোড়? যেহেতু ইয়েস হয়েছে বাবা, তাহলে আমরা এখন আউটপুট দেখাবো। আউটপুট দেখালে কি? সেম সিম্বল, সামান্তরিক। তাহলে যদি 0 হয় তাহলে আমরা কি লিখবো? প্রিন্ট কি নাম্বার? ইভেন নাম্বার। আমি একটু ছোট করে লিখছি, জায়গা হচ্ছে না, ঠিক আছে? এলে কি করলাম? প্রিন্ট ইভেন নাম্বার। এখন ধরো যদি নো হয়, 0 না হয়তো, তাহলে কি? নো হইলে আমরা কি করব? অড নাম্বারকে প্রিন্ট করব। তাহলে এখন আমরা দিব প্রিন্ট অড নাম্বার। জায়গা নেই, শুধু নাম লিখলাম, অড নাম্বার। দেখো তাহলে আমরা কি করলাম? স্টার্ট করলাম, ইনপুট নিলাম। যেহেতু আমার এখানে একটা কন্ডিশন, আমাকে সিলেক্ট করতে হবে দুইজনের মধ্যে থেকে একজনকে, তাহলে আমরা কি দিলাম? ডায়মন্ড শেপ আনলাম। এন্ড ডায়মন্ড শেপ আনলেই দুইটা অ্যান্সার আসবে, ইয়েস অর নো। যেহেতু ইয়েস, তুমি কি ইয়েস? হ্যাঁ, ইয়েস হইলে কি তুমি ইভেন নাম্বার, আর যদি নো হও তাহলে কি তুমি অড নাম্বার। বুঝতে পেরেছো? এখন যেহেতু একটার বেশি স্টেপ হয়ে গেছে, দেখো আগের বার যখন আমরা নর্মাল ম্যাথগুলো করছিলাম একটার পর একটা স্টেপ হচ্ছিল, বাট এখানে এসে দেখো দুইটা স্টেপ হয়ে গেছে। যেহেতু স্টেপ সংখ্যা দুইটা, তাহলে আমরা কি করবো? এখানে একটা গোল চিহ্ন, ওই যে সার্কেল নিয়ে এসে আমরা কানেক্ট করি। আমরা বলেছিলাম না বৃত্ত বা সার্কেল কেন ব্যবহার করা হয়? একটার বেশি স্টেপ হলে সেগুলোকে কানেক্ট করার জন্য। তো আমরা দুইটা স্টেপকে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখো আমার কিন্তু শেষ। এখানে লাস্টে কি বলছি? স্টপ করলে আমরা কোন সিম্বল আনবো? ওভাল শেপ। এই যে ওভাল শেপটা, এইটা নিলাম। তাহলে এখানে লিখলাম স্টপ, ঠিক আছে? আর এটা আমরা কানেক্ট করে দিলাম, ঠিক আছে? দেখো স্টার্ট করতে বলেছে, করেছি। ইনপুট নিতে বলেছে, নিয়েছি। কন্ডিশন বসাইতে বলছে, বসাইছি প্রসেসে। এখন প্রিন্ট ইভেন নাম্বার, ইয়েস হইলে ইয়েস, প্রিন্ট অড নাম্বার, নো হইলে প্রিন্ট অড নাম্বার। লাস্টে কি? স্টপ করেছি। আই গেস তোমরা এই যে একটা কন্ডিশনাল ম্যাথ খুব ইজিলি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা করি, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? লেটস সে আমরা এখানে আসতেছি কোন সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটা বোঝার জন্য। এখন এটা একদম ইজি, এটা কি বোঝাবো? তোমরা এমনিই পারবা। দেখো যদি আমরা জানি, দেখো 0 থেকে কোনো সংখ্যা বড় হইলে সংখ্যাটা কি হয়? ধনাত্মক, আর ছোট হইলে ঋণাত্মক। এটা এমনিই জানি আমরা। কোন সংখ্যা ছোট হইলে কি? ধনাত্মক, আর 0 থেকে ছোট হইলে ঋণাত্মক, আর বড় হইলে ধনাত্মক।
এই কনসেপ্টে যারা পারো এমনি অঙ্ক শিখে গেছে। দেখো এইটা পারছে মানে শিখে গেছে। খেয়াল করো আমরা কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা এখানে তাহলে স্টেপ 1 আমরা অ্যালগরিদম করছি, অ্যালগরিদম। তাহলে স্টেপ 1 আমরা কি করব? দেখো স্টেপ 1 এ আমরা অলওয়েজ যে কোনো ম্যাথে স্টেপ 1 আমরা কি করব? স্টার্ট। স্টেপ 1 মানে কি? স্টার্ট। তাহলে স্টেপ 2 তে আমরা কি করব? আমরা ইনপুট নেওয়ার চেষ্টা করি। তাহলে ইনপুট নেই। দেখো বলছে কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক না ঋণাত্মক দুইটা না, কিন্তু একটা সংখ্যা, কোনো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা তোমার কাছে প্রশ্ন করেছে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু ইনপুট আমার একটাই হবে। যেমন 5 কি ধনাত্মক না ঋণাত্মক? ঠিক আছে, সেটা হচ্ছে আমার কোশ্চেন। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা সংখ্যা বলে নাই যে ধনাত্মক ঋণাত্মকের জন্য দুইটা জিনিস নিবা, একটা সিঙ্গেল সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক। ওকে, তাহলে আমরা এখানে ইনপুট নিব কি বলতো? ইনপুট নিব হচ্ছে একটাই সংখ্যা, আমার আবার সংখ্যা হিসেবে আমরা নাম্বারকে n নিচ্ছি। তাহলে আমরা এখানে নিলাম n। আবার বলতেছি যে হচ্ছে তোমাদের যদি যে কোনো কিছু a নিতে পারো, b নিতে পারো, তোমার নামের প্রথম অক্ষর, তার নামের প্রথম অক্ষর, যে কোনো কিছু নিতে পারবা। আমরা আপাতত a নিচ্ছি। ওকে, এখন তাহলে আমরা স্টেপ 3 তে আমরা একটু প্রসেসিং করব যে কি কি আসতে পারে। তাহলে আমরা এখানে কিন্তু আমাকে একজনকে নিতে হবে, আইদার তুমি ঋণাত্মক অথবা তুমি কি ধনাত্মক। ঠিক আছে, ঋণাত্মক আর ধনাত্মক যে কোনো একটা। তাহলে যদির কন্ডিশন আসতেছে ইফ, তাহলে আমরা দিব ইফ কি করলা, এই যে n কে নিলা, n কখন ধনাত্মক হবে? যদি 0 থেকে বড় হয় তাহলে ধনাত্মক, আর না হইলে কি ঋণাত্মক। ছোট হইলে তাহলে আমরা বললাম ইফ n ইজ গ্রেটার দ্যান 0। এইটা যদি হয় বলো তো, 0 যদি হয়, n যদি 0 থেকে বড় হয় তাহলে কি ধনাত্মক। তাহলে আমরা প্রিন্ট করব কি বলতো? প্রিন্ট করব পজিটিভ নাম্বার। কি প্রিন্ট করবা? পজিটিভ নাম্বার। ঠিক আছে, ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, প্রিন্ট পজিটিভ নাম্বার। দেখো এবার বলছি তুমি কি 0 থেকে বড়? হ্যাঁ আমি বড়, তাইলে আমি ধনাত্মক। এখন ধরো বলছে আমি বড় না। ঠিক আছে, বলছে তুমি কি বড়? বলছে না। তাইলে আমার আর প্রশ্ন করার দরকারই নাই, তুমি কি ছোট বলারই দরকার নাই। আমি কি বলেছি তুমি কি বড় কিনা? ও বলছে না, তাইলে তোমার বুঝে নিতে হবে ও ছোট। ঠিক আছে, আমার আর কোশ্চেন করার দরকার, এতটুকু কমন সেন্স অ্যাটলিস্ট তোমাদের মধ্যে আছে যে তুমি কাউকে বলেছো যে তুমি কি 0 থেকে বড়? বলছে না, তাহলে এমনি বুঝে যাবো 0 থেকে ছোট, তাই না? আমার কিন্তু আবার ওর বলবা না যে তুমি কি 0 থেকে ছোট, এটা বলার দরকারই নাই, তুমি বুঝে নিবা। তাহলে আমরা স্টেপ 4 এ কি করব? স্টেপ 4 এ আমরা কি করব? যেহেতু তুমি এটা হইছো, বড় হইলে তুমি পজিটিভ, আর না হইলে কি, না হইলে তুমি প্রিন্ট নেগেটিভ নাম্বার। ঠিক আছে, নেগেটিভ নাম্বার। ঠিক আছে, নেগেটিভ নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা দিলাম প্রিন্ট নেগেটিভ নাম্বার। ওকে, তাহলে দেখো আমরা স্টার্ট করেছি, ইনপুট নিয়েছি, প্রসেস করেছি, আউটপুটও দেখাইছি, একটাই বাকি জিনিস। তাহলে কি সব শেষ? তাহলে আমরা খোদা হাফেজ। আমরা কি করব? স্টেপ 5 তুমি কি স্টপ। স্টেপ 5 আমরা কি করব? স্টপ করে দিব। আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, এখন আসো আমরা যাচ্ছি হচ্ছে তোমাদের জন্য ফ্লো চার্টে। সিমিলারলি আরেকটা ফ্লো চার্ট করলে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবা কিভাবে করতে হয়। দেখো আমরা এখানে ফ্লো চার্ট, ওকে, এখানে আমার বলছি স্টার্ট করতে, তাহলে আমরা কি নিব বলতো? স্টার্ট করলে আমরা একটা ওভাল শেপ নিলাম, তাহলে স্টার্ট। এখানে কি বলছে? ইনপুট নিতে, তাহলে নাও একটা ইনপুট নিলাম, একটা ইনপুট কি বলছে? ইনপুট নাও হচ্ছে n, তাহলে আমরা নিলাম n। ঠিক আছে, ইনপুট n নিলাম। ওকে, তাহলে এখন এখানে এসে কি বলছে দেখো, এখানে কন্ডিশন দিছে, যেহেতু আমাকে দুইজনের মধ্যে একজনকে বেছে নিচ্ছেন, কন্ডিশন দিলে আমরা কারে আনবো? ডায়মন্ডকে আনবো। তাহলে আমরা নিয়ে আসলাম ডায়মন্ড, দাও ডায়মন্ড দিলাম। তাহলে ডায়মন্ডের এখানে কি বলছে কন্ডিশন? n কি গ্রেটার দেন 0 কিনা, n ইজ গ্রেটার দেন 0 কিনা। দেও কন্ডিশন দিলাম, n তুমি কি 0 থেকে বড় কিনা। আগেই বলেছি যখনই ডায়মন্ড আসবে তখনই দুইটা অ্যান্সার আসবে। তাহলে আমরা এখানে একটা দিলাম ইয়েস অথবা দিলাম নো। ঠিক আছে, ইয়েস এন্ড নো দুইটা অ্যান্সার। ডায়মন্ড মাস্ট বি কয়টা দিবে? দুইটা দিবে। এটা সবসময় কয়টা প্রসেস করে? দুইটা জিনিস প্রসেস করে। তো আমরা একটা দিলাম, যদি ইয়েস হয় মানে 0 থেকে বড় হয় তাহলে কি হবে? পজিটিভ নাম্বার। তাহলে আমরা কি করব? প্রিন্ট করব, প্রিন্ট ছোট্ট করে লিখতেছি, প্রিন্ট পজিটিভ নাম্বার। ঠিক আছে, লেটস সে ও বলছে নো হইলে কি বলতো? নো হইলে প্রিন্ট নেগেটিভ। এক্সট্রিমলি সরি এখানে আসছে না, তুমি একটু বুঝে নিও। নেগেটিভ নাম্বার যেহেতু ঋণাত্মক হয়েছে, তাই না? ঋণাত্মক হলে নেগেটিভ নাম্বার। যেহেতু দেখো একটার বেশি স্টেপ হয়েছে, আমরা কি করবো? একটা সার্কেল নিয়ে আসবো, বৃত্ত নিয়ে এসে আমরা প্রথমে কি করব? দুইটাকে কানেক্ট করে দিব। ঠিক আছে, কানেক্ট করেছি,
রাইট? এখন লাস্ট স্টেপ কি আমার? স্টপ। স্টপ বললে আমরা কি করবো বলতো? স্টপ বললে আমরা এখানে স্টপ করে দিব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখছো, দ্যাটস হাউ ইজি ইট ইজ। একদম ইজি। তোমরা জাস্ট ভয় পাবা না, রিল্যাক্স করো, আমি তো আসি। ঠিক আছে, there is no need to fear because পাপ্পু bro is here। ঠিক আছে, সো কোনো ভয় পাবো না। আমরা পরের অঙ্কে যাই, একটু বড় অঙ্কে যাচ্ছি, আশা করি তোমরা পারবে। আমি প্র্যাকটিসিং দিব, যদি না পারো আমি তো আবার করাবো, কোনো টেনশন নাই। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বড়। এখন দেখো, আমরা বলেছি এতদিন আমরা যা করেছি সবগুলোর আগে আমরা অ্যালগরিদম করেছি, রাইট? তারপরে আমরা ফ্লো চার্ট করছি। এখন এক্সামে কি অলওয়েজ আমাকে আগে অ্যালগরিদম পরে ফ্লো চার্ট দিবে? না, আমার অনেক সময় ফ্লো চার্ট দেওয়া থাকবে, সেটা দেখে অ্যালগরিদম করতে হতে পারে, বা অ্যালগরিদম নাই, আমাকে ফ্লো চার্ট করতে হতে পারে। তখন আমরা কি করব? দেখো, এখন আমি কয়েকটা করব কি, আগে অ্যালগরিদম করেছি, ফ্লো চার্ট করলাম, এখন আমরা কয়েকটা ম্যাথ করবো, যেটার আগে ফ্লো চার্ট করবো, দেন অ্যালগরিদম করবো, যাতে তোমরা সব সিচুয়েশনের সাথেও নিজেরা মানায় নিতে পারো। ঠিক আছে, সো আসো আমরা একটু চলে যাই। আমরা কিন্তু এখন আগে ফ্লো চার্ট করবো, দেন অ্যালগরিদম করবো, যাতে তোমাদের দুইভাবেই পড়লে কোনো প্যানিক না হও। আমরা অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট শিখলাম, এখন আমরা ফ্লো চার্ট থেকে অ্যালগরিদম শিখবো। লেটস সে এখন এই জিনিসটা পারার জন্য তোমাকে আমি কয়েকটা টার্ম ধরবো। খেয়াল করো, ধরো আমার ক্লাসে 3 জন আসো, একটা রুমে 3 জন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। ঠিক আছে, এ ক্লেম করছে এ সবার বড়, বিও ক্লেম করছে আমি সবার বড়, সি ধরো ক্লেম করছে আমি সবার বড়। বা 3 জনের মধ্যে বিশাল মারামারি, বিশাল ফাটাফাটি, যে কে বড় কে ছোট। ঠিক আছে, এখন কে বড় কে ছোট এটা আমরা কিভাবে করতে পারি? লেটস সে এ আসতেছে উঠে যে আমি সবার বড়। এখন লজিক্যাল একটা হেডমাস্টার বা কেউ ছিল, সে এসে বলছে ঠিক আছে আমি ব্যাপারটা করে দিচ্ছি, যে কে বড় আমি ঠিক করে দিচ্ছি, আমি একটু মেপে মেপে দেখি। লেটস সে এ বলতেছে আমি বিগার দেন এনিওয়ান, ঠিক আছে, বা তোমার লার্জেস্ট নাম্বার ও সবার থেকে। এখন এ যদি সবার থেকে বড় হতে চাই, তাহলে কি হতে হবে বলতো? এ কে বি থেকে বড় হতে হবে, এবং একই সাথে একে সি থেকে বড় হতে হবে। এই দুইটা যদি মেনে নাও যে এ বি থেকেও বড়, এ সি থেকেও বড়, তাহলে তুমি বলতে পারো যে এ সবার বড়, কারণ ও বাকি দুইজন থেকে বড়। এবার বি যদি ক্লেম করে যে আমি সবার বড়, তাহলে বির কোনটা মানতে হবে? বি কে এ থেকে বড় হতে হবে, এবং একই সাথে বি কে সি থেকেও বড় হতে হবে। ঠিক আছে, তাহলে বি সবার বড় হতে হলে কি করলো বলো তো? এ থেকেও বড় হতে হচ্ছে, সি থেকেও বড় হতে হচ্ছে। এবার বলো, সি যদি ক্লেম করতে চায় যে আমি সবার বড়, সির কি করতে হবে? ইউজ ইউর কমন সেন্স। সির কি করতে হবে? তোমরা নিশ্চয়ই এখন ম্যাক্সিমাম বলতে যাচ্ছ সি কে এ থেকে বড় হতে হবে, বি থেকেও বড় হতে হবে। সির কিচ্ছু করা লাগবে না, সি জাস্ট বসে থাকবে, ও এমনি বড়। দেখো, এ বলছে আমি কি সবার বড়, এ কি বি থেকে বড় সি থেকে বড়? বলছে না, তাহলে এ তো বড় না। এবার বি গেছে দুইজনের থেকে বড় কিনা দেখতে, দেখছে বি বড় না, তাহলে সির কিন্তু প্রশ্ন করার দরকার নাই, সি এমনিতেই বড়। বাকি দুইজন যেহেতু বড় হয় নাই, সি এর আর কোনো প্রশ্ন করার দরকারই নাই, বসে বসে পাবে। যেমন ধরো আমাদের এলাকায় অনেক সময় আমি তো গ্রামে বড় হয়েছি, তোমরা যারা গ্রামে বড় হয়েছে ভালো বুঝতে পারবা। গ্রামে দেখবা এলাকার মানুষজন জমি জমার বিশাল ঝামেলা হয়। হ্যাঁ, তো জমিতে যখন একটা আমিন নিয়ে আসে, ধরো আমি কারোর সাথে ঝামেলা, আমি আমার জমি সীমানা মাপার জন্য একটা আমিন নিয়ে এসে, আমিনই তো বল, হ্যাঁ আমিন নিয়ে এসেছি, অ্যান্ড আমিন আমার সীমানা মাপতেছে, দ্যাট মিনস আমার আশেপাশে যারা আছে তাদের সীমানাও কিন্তু নির্ধারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ লোক আনতেছে আমি, বাট কাজ কিন্তু সবার হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা এরকম, এ বলছে আমি কি সবার বড়, দেখছে না, তাহলে এ ছোট হয়ে গেল। বি বলছে কি আমি সবার বড়, বলছে না, তাহলে সির কিন্তু প্রশ্ন করার দরকার নাই, যেহেতু এ বি দুইজনই বড় হতে পারে নাই, তাহলে সি অটোমেটিক্যালি বুঝে নিতে হবে বড়। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখবা, এ যদি বি থেকে বড় হয় কিন্তু সি থেকে ছোট হয়, তাহলে এ কিন্তু বড় না। আবার বি যদি এ থেকে বড় বাট বি সি থেকে ছোট, তাহলে কিন্তু বড় না। তাহলে এ বড় হতে চললে বাকি দুইজনের থেকে বড় হতে হবে, বিরও বড় হতে চাইলে বাকি দুইজনের থেকেই বড় হতে হবে। তবে সি এর ক্ষেত্রে যেটা হচ্ছে, ওরা দুইজন যেহেতু বড় না, অটোমেটিক্যালি কি ও বড় হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা দেখো, আমরা একটু অঙ্ক করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবা। আমার মেইন ফোকাস থাকবে আগে ফ্লো চার্ট করা, যাতে তোমরা একটু রিল্যাক্স হও, যে দুইভাবেই পারো। অ্যান্ড মনে রাখবা এটা একটু বড় ফ্লো চার্ট হবে, সো ডোন্ট বি প্যানিক, জাস্ট সিট বেল্ট বেঁধে বসে পড়ো, আমি আসি, টেনশন নাই। ওকে, তো এখন দেখো, আমরা প্রথম ম্যাথে আমরা কিন্তু সব সময় শুরু করি স্টার্ট। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে স্টার্ট, নাও স্টার্ট করি, আমরা দিলাম স্টার্ট। আচ্ছা, একটু এই সাইডে করি, কারণ ম্যাথটা বড় হবে, আমি এই সাইডটাতে করছি। তার মাঝ থেকে শুরু করছি, আমরা বললাম হচ্ছে স্টার্ট। ঠিক আছে, স্টার্ট করো। স্টার্ট করার পরে আমাকে কিন্তু ইনপুট নিতে হবে যে আমি কয়টা জিনিস নিয়ে কাজ করতেছি। এখানে কিন্তু একটা সংখ্যা না, বলছে 3টা সংখ্যা। আগের বার বলছিল কোনো সংখ্যা জোড় না বিজোড়, বা কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক। এখন কিন্তু 3টা সংখ্যার মধ্যে, তার মানে আমাকে ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নিলে কোন সিম্বল? সামান্তরিক। তাহলে নিলাম ইনপুট 3টা সংখ্যা, তার মানে কি ইনপুট এ,
বি অ্যান্ড সি, তিনটা সংখ্যা আমরা ইনপুট নিলাম। ওকে, তিনটা এ বি অ্যান্ড সি। লেটস সে আমরা এবার যুদ্ধে নেমে পড়ি, কে বড়, এই যুদ্ধে মহাযুদ্ধে লেগে যাই। তাহলে আমরা প্রথম কন্ডিশন আসলেই ডায়মন্ড নিলাম। ডায়মন্ড কি বললো, এই ডায়মন্ডে বলছে এই তুমি কি এ কি বি থেকে বড় কিনা, ইয়েস অর নো, দুইটাই হতে পারে। লেটস সে আমরা ইয়েস এর পার্টটা সারি, ইয়েস নো দুইটাই হতে পারে, ঠিক আছে, নো দুইটাই। দেখো এখানে যদি এ বি থেকে বড় হয়েছে, হ্যাঁ ইয়েস হয়েছে, এ মানে কি এ বি থেকে বড়, কিন্তু এ যদি বি থেকে বড় হয় তাইলেই কেউ সবার বড় না, ওকে কিন্তু বড় হতে গেলে এখনো সি থেকে বড় হতে হবে। তাহলে আমরা এখানে আসলাম, এসে আমরা আরো একটা কন্ডিশন দিলাম যে কি বাজে আগাইলাম। দেখো আমরা বললাম যে যেহেতু তুমি বি থেকে ধরো এখান থেকে ইয়েস হয়ে গেছে, তাহলে আমার সি বড় হতে গেলে, সবার বড় হতে গেলে এখন আবার প্রশ্ন করতে হবে যে তুমি কি সি থেকেও বড় কিনা। লেটস সে এখানে বলছি ইয়েস। এখন যদি ইয়েস হয় তাহলে আমরা কি করতে পারি, যেহেতু ইয়েস, লেটস সে ও বলছে হ্যাঁ আমি সি থেকেও বড়, সি থেকেও বড় হইলে আমরা কিন্তু এখন প্রিন্ট করতে পারি যে প্রিন্ট এ, এ কিন্তু সবার বড়, তাহলে আমরা দিলাম প্রিন্ট এ। এটা কি বুঝতে পেরেছি, যেহেতু এ বি থেকেও বড়, এ সি থেকেও বড়, এখান থেকে ইয়েস অন মানে কি বি থেকে এ বড়, আবার এখানে সি থেকে ইয়েস অন মানে কি এ বড়, তাহলে দুই জায়গা থেকেই যদি ইয়েস হয় মানে বড় হয়, তাহলে আমরা বলতে পারি এ সবার বড়, ঠিক আছে। এখন লেটস সে নাও তো হতে পারে। দেখো আমি আবার বলতেছি, যখন কন্ডিশনাল ম্যাথ করব আমরা কিন্তু একজনকে প্রায়োরিটাইজ করে তাকেই অ্যান্সার করে আসতে পারবো না যে এই বড় বা বি বড় বা সি বড়, এটা বলার কোনো চান্সেস নাই। আমাকে একটা এটা কি বলে প্রসেসিং দেখায় আসতে হবে যে কোন জিনিসটা মানলে এ বড় হতে পারে, কোন জিনিসটা মানলে বি বড় হতে পারে, বা কোন জিনিসটা করলে সি বড় হতে পারে। যে কেউ বড় হতে পারে, কন্ডিশনটা আমাকে বুঝাই দিয়ে আসতে হবে যে কেন এ বড় হতে পারে, কেন বি হতে পারে। আমরা কিন্তু এক্স্যাক্টলি বলেই আসবো না যে এ বড় বি বড় সি বড়, ঠিক আছে। আমরা স্পেসিফিকলি কোনটা বড় কোনটা ছোট কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। যেমন আমি বললাম তুমি এটা মেনে নিলে এ বড়, এখন এ তো নাও হতে পারে, অন্যজনও বড় হতে পারে। সেক্ষেত্রে কি দেখো এখানে কিন্তু আগেই বলছে এখান থেকে যখন নো হয়ে যাচ্ছে তখন এ কি বি থেকে বড়, বলছে না, তাহলে কিন্তু এখানে বি বড় হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখানে কিন্তু বি বড় হয়ে গেছে। তাহলে এখন যখন এ বি এর কাছে গেছে যে আমি বড় কিনা, ও বলছে নো, তার মানে বি বড়। এখন বি বড় হইলে এক জায়গা মানে এ থেকে তো বি বড় হইলো, এটা কিন্তু অটোমেটিক্যালি ওর একটা কাজ করে দিল যে ও এইটা মেনে নিল, ঠিক আছে, যে বড়। তাহলে এখন বি যদি এ থেকে বড় হয়, যদি সবার বড় হতে চাই, তাহলে ওরে কিন্তু আবার সি থেকে বড় হতে হবে। তাহলে আমরা আসলাম এখান থেকে, তাহলে এখন ওরে প্রশ্ন করবে এই তুমি কি তাহলে সি থেকেও বড় কিনা, ঠিক আছে। যেহেতু এখান থেকে নো হয়ে বি বড় হয়ে গেছে, তাহলে এখানে কন্ডিশন হচ্ছে তুমি কি সি থেকে বড় কিনা। লেটস সে ও বলছে নো, এখানেও তো নো আসে, ঠিক আছে, অথবা ইয়েস, ঠিক আছে। দেখো এখান থেকে নো হয়ে গেলে বি বড় হয়েছে এ থেকে, তাহলে এর সবার থেকে বড় হইতে গেলে সি থেকেও বড় হইতে হবে, তাহলে বলবো ইয়েস। ইয়েস মানে কি, এখন আমরা বলতে পারি যে বি সবার বড়, প্রিন্ট বি। তাহলে আমরা এখন দেখলাম প্রিন্ট বি, বি সবার বড়। এখন ধরো বলছে নো, এখান থেকে নো হইলে কে বড় বলতো, বি বলছে, দেখো সি কোনো কাজ করে নাই, বসেছিল, এখানে এসে ওর কাছে বলছে, সি কে বলছে আমি কি তোমার থেকে বড়, দেখছে না। আবার এখানে এ যখন সি কে বলছে নো হইলে কি এখানেও সি বড়, এ তুমি কি সি থেকে বড়, বলছে না, তাহলে এখানে সি বড়। দেখো এখান থেকে নো, এখান থেকে নো, দুইজনের থেকেই যখন নো হয়ে গেছে তখন আমরা কি বলতে পারি, বলতে পারি যে সি সবার বড়, প্রিন্ট সি। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। দেখো এ কি বি থেকে বড়, ইয়েস, এ কি সি থেকে বড়, ইয়েস, তাহলে কি এ সবার বড়। এ কি বি থেকে বড়, নো, ঠিক আছে, তাহলে বি বড় হইলো। আবার কি বি কি সি থেকে বড়, ইয়েস, তাহলে এখানে এ থেকেও বড়, বি থেকেও বড়, মানে সি থেকেও বড়, মানে প্রিন্ট বি হচ্ছে সবার বড়। এখন বি থেকে সি এখানে যখন নো হচ্ছে এবং এ কি সি থেকে বড় কিনা, নো হচ্ছে, দুই জায়গা থেকে নো হয়ে কি বড় হয়ে যাচ্ছে, সি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন ধরো একটার বেশি স্টেপ যেহেতু হয়েছে, তাহলে আমরা কি করবো বলতো, একটার বেশি স্টেপ হইলে আমরা একটা সার্কেল নিয়ে এসে প্রথমে কানেক্ট করে নিব, ঠিক আছে। এবং লাস্টের স্টেপে আমরা কি করি বলতো, লাস্টের স্টেপ যেহেতু আমার কাজ শেষ, তাহলে আমরা এখানে কি করব, স্টপ করবি। স্টপ করলে কোন সিম্বল, ওভাল শেপ। দেখছো কত ইজি, কত ইজি, জাস্ট ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা এখন এই সেম জিনিসটা তোমার এক্সামে আছে, এখন ফ্লো চার্ট কেমনে করবা, এই প্যানিকে সবার অবস্থা হয়ে যায় খারাপ। তো আমরা আজকে এমন একটা টেকনিক বলে দিব যে ফ্লো চার্ট, মানে ফ্লো চার্ট তো করা থাকবে, অ্যালগরিদম কেমনে করবে। দেখো অনেকে আবার অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট খুব ভালো পারে, বাট ফ্লো চার্ট দিয়ে অ্যালগরিদম পারে না। তাই অনেকের অবস্থা পানি ভিজে অবস্থা খারাপ হয়ে যায়, ভয়ের অবস্থা। এখন দেখো আজকে দেখবা এমন একটা ওয়ে শেখাবো, এরপরে থেকে ফ্লো চার্ট থেকে অ্যালগরিদম করতে গেলে মনে হয় এত পানি কেন, এত সহজ কেন, আইসিটি এত সহজ কেন। দেখো এখন আমরা দেখবো কিভাবে এই ফ্লো চার্ট থেকে অ্যালগরিদম করতে হয়।
একদম ইজি। দেখো যখনই তুমি ফ্লো চার্ট থেকে অ্যালগরিদম করবা তখন তোমার প্রথম কাজ হচ্ছে কয়টা স্টেপ বুঝতে পারা। যেমন ধরো আমি ধরে নিচ্ছি এটা 1 নাম্বার স্টেপ তোমাদের বোঝানোর জন্য, এটা 2 নাম্বার স্টেপ, এটা 3 নাম্বার স্টেপ, এটা 4, এটা 5। অনেকের প্রশ্ন হতে পারে ভাইয়া এটাকে আপনি 3 ধরছেন মানলাম যে পর তাহলে এটা 4 এটা 5 কেন ধরলেন, এটা কেন 4 হইলো না বা এটা কেন 5 হইলো? তোমার ইচ্ছা, তুমি চাইলে এটা 4 এটা 5 ধরতে পারো, এটা ইটস আপ টু ইউ, ঠিক আছে, পুরাটাই তোমার উপর। এখন খেয়াল করো আমরা প্রথম স্টেপ গুলাই ডায়মন্ড সাইন পর্যন্ত ডিক্লেয়ার করে নিলাম যে 1 2 3 যে ডায়মন্ড গুলা পর্যন্ত আসলেই হবে। ডায়মন্ড পর্যন্ত পারলেই তুমি সব অ্যালগরিদম পারবা। দেখো ইজি, খেয়াল করো এখানে স্টেপ 1 এ খেয়াল করো আমরা তো এটা 1 নাম্বার স্টেপ ধরলাম, তাহলে স্টেপ 1 আমরা কি করব, স্টেপ 1 আমরা স্টার্ট করব, কি করব, স্টার্ট করব, স্টেপ 1 আমরা স্টার্ট করলাম। ওকে, স্টেপ 2 তে কি করছি দেখো তো ইনপুট নিছি, তাহলে আমরা লিখলাম স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি করব, ইনপুট কি করবা, এ বি এবং সি। স্টেপ 2 তে যা আছে আমরা এখানে সেটা স্টেপ আকারে লিখে দিলাম। এইবার আসো, এইবার হচ্ছে মেন কাহিনী শুরু হবে। দেখো স্টেপ 3 তে এসে কি হচ্ছে, একটু ছোট করতেছি। স্টেপ 3 তে কি হচ্ছে, ও প্রশ্ন করছে ইজ এ কি বি থেকে বড় কিনা। দেখো আমরা এখানে আগের বার যদি দেখো যে আমরা যখন করতেছিলাম তখন এখানে কি হচ্ছিল, এইখানে একটা অ্যান্সার দিচ্ছিলাম, পরের লাইনে একটা স্টেপ দিচ্ছিলাম যে এটা যদি হ্যাঁ হয় তাহলে কি জোড় সংখ্যা, ধনাত্মক সংখ্যা, না হলে কি ঋণাত্মক সংখ্যা, এভাবে পরের স্টেপে লিখতেছিলাম। যেহেতু আমার এখানের ফ্লোচার্টটা অনেক বড়, এভাবে করতে গেলে অনেক স্টেপ হবে, তো আমরা এখন একটু কি করব, ট্রিক খাটাই একই সাথে 2টা করে স্টেপ করবো। যেমন ধরো এখানে আমরা বললাম যে এটা কি বড় কিনা, এটা 2টা অ্যান্সার ক্যারি করতেছে, একটা হচ্ছে ইফ ইয়েস এন্ড আরেকটা হচ্ছে কি ইফ নো। 2টা জিনিস হতে পারে, ইয়েস এবং নো। লেটস আমরা মেনে নিলাম যে এটা। দেখো এখান থেকে 3 নাম্বার স্টেপে আমি বলছি এ কি বি থেকে বড়, এখন দেখো ইয়েস হতে পারে, নো হতে পারে। ইয়েস হলে আমরা কি বলতে পারতাছি, ইয়েস হইলে কি বলতে পারতাছি এ সবার বড় না, আবার নো হইলেও কি বলতে পারতাছি বি সবার বড় না। তাহলে যেহেতু বলতে পারতাছি না, কোনো স্পেসিফিক অ্যান্সার আমি দিতে পারছি না, তাহলে আমরা কি করব, তাহলে এখন আমরা বলবো যে এ এখানে বলতেছে আমি কি বড় কিনা, ও বলছে আমি তোমাকে এটা বলতে পারবো না। 3 নাম্বার স্টেপে আমি বলতে পারতেছি এ সবার বল না, তাই বলতেছে আমি জানি না কিন্তু আমি জানি যে কে জানে। আই ডোন্ট নো বাট আই নো হু নোজ, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, আই ডোন্ট নো বাট আই নো হু নোজ। আমি 3 নাম্বার স্টেপে বলতেছি এ কি সবার বড়, এটা আমি জানি না, তখন আমি কি করে নিলাম, আমি জানি কে জানে, কে জানে 4 নাম্বার স্টেপে। যেহেতু আমি তোমাকে অ্যান্সারটা দিতে পারছি না, তুমি 4 এর কাছে যাও, তাহলে এখানে বলছে গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4। নো হইলে কি বি বড় এটা বলতে পারছে না, তাহলে বি বড় কিনা এটা আসার জন্য আমরা পরের স্টেপে আসছি, আমি কিন্তু বলতে পারছি না তুমি বড়, তাহলে কি হবে, যাও তুমি 5 কাছে যাও, আমি জানি না বাট জানি কে জানে, কে জানে 5 জানে, 5 নাম্বার স্টেপ জানে, তাহলে গো টু স্টেপ 5, তাহলে গো টু স্টেপ 5। এই পর্যন্ত আই গেস সবাই বুঝতে পেরেছো। এখন আসো আমরা পরের স্টেপে যাই, 4 নাম্বার স্টেপে। তাহলে 4 নাম্বার আমার যে জায়গা কম, আমি এখানে নিচ্ছি স্টেপ 4। তাহলে আমরা স্টেপ 4 এ আসি। স্টেপ 4 এও কিন্তু আমরা কোশ্চেন করেছি, কি কোশ্চেন করেছি, এ কি বি সি থেকে বড় কিনা, তাহলে আমরা দিলাম ইফ এ কি সি থেকে বড় কিনা। এখানে 2টা স্টেপ আসবে, একটা হচ্ছে ইয়েস অ্যান্সার আসতে পারে এন্ড আরেকটা কি হতে পারে, নো অ্যান্সার হতে পারে, ঠিক আছে। দেখো এইবার যদি ইয়েস হয় আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। এইবার এখানে কিন্তু অ্যান্সার পাই না, এখানে বলছি যে আমি জানি না অমুক স্টেপে যাও, এইখানে আসার পরে কিন্তু বলে দিচ্ছে যে ইয়েস হইলে এ, না হইলে সি, এটা কিন্তু বলে দিচ্ছে। তাইলে এখন কিন্তু আমি আর বলবো না যে আই নো হু নোজ, এটা কিন্তু বলা যাবে না, এখন বলবো আমি জানি, কারণ আমি এখানে যেহেতু জানি তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি জানি, কে বড় এ বলো। তাহলে আমরা এখানে কি দিব, প্রিন্ট এ, তোমরা একটু লিখে দিবা হ্যাঁ, যে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, যেহেতু অ্যালগরিদম করতেছে একটু লেখার চেষ্টা করবা, লার্জেস্ট নাম্বার, আমার জায়গা না, আমরা এভাবে লিখে দিলাম লার্জেস্ট নাম্বার। আর নো হইলে আমরা কিন্তু অ্যান্সার পাইছি সি, তাহলে আমরা দিব প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, ঠিক আছে, এভাবে লিখে দিবা, জায়গা কম ছোট করে লিখলাম। এখন দেখো 4 নাম্বার স্টেপের কাজ কিন্তু শেষ, তাহলে আমরা এরপরে 4 পরে গিয়ে 5 আসবো। তাহলে 5 নাম্বার স্টেপ, তাহলে স্টেপ 5 এ আমি কি প্রশ্ন করেছি, স্টেপ 5 বলছি ইফ বি ইজ গ্রেটার দেন সি কিনা। তাহলে প্রশ্ন ইফ বি ইজ গ্রেটার দেন সি কিনা। এখন আমার 2টা অ্যান্সার আসবে, ইফ ইয়েস এন্ড আরেকটা হচ্ছে ইফ নো, ঠিক আছে, ইফ নো। তাহলে এইবার দেখো ইয়েস হইলে কি হচ্ছে, ইয়েস হইলে আমরা
লিখতেছি বি সবার বড়। এখন কিন্তু আমি আর কোনো স্টেপে যাইতে বলতেছি না যে ওই নাম্বার স্টেপে যাই দেখো, যেহেতু হয়ে যাচ্ছে আমরা এখন লিখবো প্রিন্ট বি। কি লিখবা? প্রিন্ট বি, প্রিন্ট বি, ঠিক আছে, প্রিন্ট বি, ঠিক আছে। এবার আসো পরের স্টেপে, এখানে সি, এখানে দেখো নো হইলে কি হচ্ছে? প্রিন্ট সি। আমি কিন্তু ওখানে লেখার জায়গা না, এই জন্য লিখতেছি না, তোমরা লিখে নিবা প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার অথবা বিগেস্ট নাম্বার, ঠিক আছে। প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার অথবা বিগেস্ট নাম্বার, যেটা ভালো লাগে। তাহলে এখানে আমরা নো হইলে আমরা কি বলছি? প্রিন্ট সি। এই পর্যন্ত বুঝতে পারছি, সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এটা লিখে নিবা। ওকে, এখন দেখো আমরা স্টার্ট করেছি, ইনপুট নিয়েছি, কন্ডিশন দিছি, এই কন্ডিশনও দিছি, এই কন্ডিশনও দিছি, এও প্রিন্ট করছি, সিও প্রিন্ট করছি, বিও প্রিন্ট করছি। তাহলে একটা জিনিসই বাকি আছে, কি? স্টপ। তাহলে আমরা 6 নম্বর স্টেপে, স্টেপ 6-এ আমরা কি করব? স্টপ করব। যারা আমাকে আস্ক করেছিল ভাই সবসময় কি 5টা স্টেপ হবে, দেখো তোমাদের জন্য অ্যান্সার 5টা স্টেপ নাও হতে পারে, 6টা হতে পারে। এটা আমি অনেকে আবার 10টা স্টেপেও করে। আমরা চেষ্টা করবো স্টেপ কমানোর জন্য, স্টেপ কম বেশি হতে পারে, ইটস আপ টু ইউ যে তুমি কিভাবে অঙ্ক করছো। যদি এখানে আমি যেমন একই স্টেপে 2টা করে কমপ্লিট করেছি, তুমি যদি আলাদা করো তাহলে স্টেপ আরও বেড়ে যাবে। দেখো হাউ ইজি। 1 নাম্বার স্টেপ স্টার্ট, 2 নাম্বার স্টেপ ইনপুট, 3 নাম্বার স্টেপে কন্ডিশন, এবং ইয়েস হইলে এই স্টেপে আসছি, নো হইলে এই স্টেপে আসছি। কত ইজি দেখো। বা 4 নাম্বার স্টেপে ইয়েস হইলে কে? প্রিন্ট এ, নো হইলে কে? প্রিন্ট সি। 5 নাম্বার স্টেপ ইয়েস হইলে প্রিন্ট বি, না হইলে সি, ইয়েস হইলে বি, না হইলে সি, লাস্টে কি? স্টপ। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝছো, সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা এরকম আরো একটা অঙ্ক দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, আরো একটা স্টেপ অঙ্ক দেখে আসি। যেমন ধরো আমার এখানে বলছে একটি সংখ্যা একটি বর্ষ অধিবর্ষ কিনা। এখন এই অধিবর্ষ জিনিসটা হচ্ছে অনেকে বুঝতে পারে না। অধিবর্ষ মানে ইংরেজিতে বোঝা হচ্ছে লিপ ইয়ার। কি বোঝায়? লিপ ইয়ার। কি বোঝাবে? লিপ ইয়ার। একটা ইয়ার লিপ ইয়ার কিনা সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে একটা ইয়ার লিপ ইয়ার কিনা সেটা বোঝানোর জন্য আমরা কি করবো? দেখো 2টা রুলস আছে, 2টা রুলস। নাম্বার 1 হচ্ছে আমরা এই ইয়ার, একটা ইয়ারকে ইনপুট নিব, সেই ইয়ারকে আমরা 400 দ্বারা ভাগ করবো। কত দ্বারা? 400 দ্বারা। 400 দ্বারা ভাগ করে যদি 0 হয় তাহলে ওটা লিপ ইয়ার, ঠিক আছে। আরেকটা রুলস হচ্ছে, একই সাথে আরেকটা রুলস, যে আমরা যে ইয়ারটাকে ইনপুট নিচ্ছ ওই ইয়ারটাকে তুমি ভাগ দিবা হচ্ছে 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে 0 হইতে হবে। এবং একই সাথে ওই এইটা কিন্তু একই সাথে আরেকটা মানতে হবে যে ওই 100 দ্বারা ভাগ করলে 0 হওয়া যাবে না, ঠিক আছে। 2টা কন্ডিশন, এই 2টা মিলে কিন্তু একটা কন্ডিশন। এটা একা একটা কন্ডিশন, আর এটা 2টা মিলে একটা কন্ডিশন, একই সাথে 2টা মানতে হবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যালগরিদম, মানে কোনো একটা বর্ষ লিপ ইয়ার কিনা এটা বোঝার উপায়। এইটা জাস্ট মনে রাখবা, খুব স্মুথলি মনে রাখবা, বাকি কাজটা আমার, ঠিক আছে। কোনো একটা ইয়ার লিপ ইয়ার কিনা। এখন দেখো আমরা যদি দেখি 2024 সাল কিন্তু লিপ ইয়ার ছিল, 2024 সাল একটা লিপ ইয়ার ছিল। এখন আমরা এই প্রসেস ফলো করে দেখবো লিপ ইয়ার হয় কিনা। তাহলে 2024-কে আমরা কত দ্বারা ভাগ করব? ভাগ করব 400 দ্বারা। দেখো 400 দ্বারা ভাগ করলে 5 বার যায় 2024। দেখো আমার কি 0 আসছে? না, 0 আসে নাই। তাহলে কি এটা লিপ ইয়ার? না, না, এটা কিন্তু স্টিল লিপ ইয়ার, স্টিল লিপ ইয়ার। হ্যাঁ, তো এখন এটা লিপ ইয়ার কিনা দেখো। তাহলে আমরা কিন্তু জানি 2024 লিপ ইয়ার, বাট এই রুলসে 0 হয় নাই, তার মানে আমাকে বলতে পারবো না যে এটা লিপ ইয়ার না। তখন আমরা পরের জনের কাছে যাব, যে এই কন্ডিশন দিয়ে দেখি আমরা ইয়ারটাকে 4 দ্বারা ভাগ করি। দেখো 2024-কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, 5 বার যায়, 6 বার যায়। দেখো এখন কিন্তু 0 হয়েছে, 0 হয়েছে। এটা কিন্তু 0 হইলেও আমরা লিপ ইয়ার বলতে পারবো না, কারণ একই সাথে দেখতে হবে 100 দ্বারা ভাগ করে যেন 0 না হয়। তাহলে আমরা 2024-কে 100 দ্বারা ভাগ করি। 100 দ্বারা ভাগ করে দেখো 20 বার যায়, 2000 হয়, থাকে কত? 24। দেখো এটা কিন্তু এই কন্ডিশনটা মানছে যে 4 দ্বারা ভাগ করলে 0 হয়েছে এবং 100 দ্বারা ভাগ করে কিন্তু 0 হয় নাই, তার মানে এটা লিপ ইয়ার। বুঝতে পেরেছো? এখন এই জিনিসটা তোমাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে, তাই বলতেছেন কি কেমনে কি কেমনে কি। এখন আসো আমরা একটা টার্ম বুঝি, যে টার্মটা বুঝে গেলে আমরা অটোমেটিক্যালি অঙ্ক বুঝে যাব, ঠিক আছে। সো দেখো টার্মটা বোঝানোর জন্য আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। আগে দেখো আমরা কোন ইয়ার লিপ ইয়ার কিনা এখন খেয়াল করো। এখানে আমরা এই পর্যন্ত সবাই বুঝছি। দেখো আমরা সবাই জানি যে 365 দিনে 1 বছর হয়, 365 দিনে 1 বছর হয়, ঠিক আছে। আমি খুব জটিল করবো না, একদম ইজিলি বোঝানোর চেষ্টা করব। যাদের খুব বেশি জানার ইচ্ছা তারা ChatGPT আছে এবং গুগল আছে, তোমরা আস্ক করবা, ওরা অনেক কিছু বলবে। আমি জাস্ট আমার টার্গেট যেহেতু সবাইকে বোঝানো, আর্টস কমার্স সায়েন্স সবাইকে, আমি খুব সিম্পলি বলবো যারা সায়েন্সের অলরেডি ভালো বুঝবা তোমরা আরো একটু রিসার্চ করে দেখতে পারো। আমরা খুব স্মুথলি বোঝানোর চেষ্টা করতেছি। দেখো 365 দিনে 1 বছর বলে থাকি আমরা। আর
এখন আমার একটা মিস্টেক হতে পারে, দাঁড়া একটু দেখি। 365 দিনে 1 বছর আমরা এটা জানি, কিন্তু এরপরে হচ্ছে আমরা জানি 365 দিনে 1 বছর, কিন্তু এর বাইরেও কিন্তু পৃথিবীতে আরো কিছু টাইম থেকে যায়, যেমন 5 ঘন্টা 47 মিনিট না 48, আমি এটা একটু দেখে নিই যে কত ঘন্টা, একটু দেখি আমি, কারণ এটা আমার মনে নেই। 47 মিনিট 48 সেকেন্ড অথবা 48 মিনিট 47 সেকেন্ড। হাউ মেনি ডেজ, আওয়ার্স, মিনিট and second in a year? দেখো বলছে 365 দিন 5 ঘন্টা, কি রে বলে না কেন, 48 মিনিট 47 সেকেন্ড। হ্যাঁ, 48 মিনিট 47 সেকেন্ড। আমি তো গুগল করে জেনে নিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়াল হিসাব। এখন প্রবলেম হচ্ছে আমরা সবাই এই যে 365 দিনে 1 বছর ধরে নিই, 1 বছরে আমরা সবাই কিন্তু পড়ি 365 দিন, 365 দিনে 1 বছর, এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে মিস্টেকটা, 365 দিনে কিন্তু 1 বছর না, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড একটা দিন হয়, ঠিক আছে? কিন্তু আমরা সবাই 1 বছরে, সরি, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে আমার 1 বছর হয়, বাট আমরা ধরে নিই 1 বছর, 365 দিনে 1 বছর। কেন? কারণ একটা পূর্ণাঙ্গ ডে না হইলে কিন্তু আমরা একটা দিন ক্যালকুলেট করতে পারি না, কারণ আমরা জানি আমাদের সব সিস্টেমকে 24 ঘন্টা করে। সো 5 ঘন্টা আমরা এক্সট্রা কাকে দিব, এটা দেওয়ার কোনো অপশন নাই। সো কি হয় জানো, আমরা 365 দিনে, এই জন্য আমরা একটা ইয়ার ধরে নিই। বাট এই যে টাইমটা আমরা প্রতি বছর ছেড়ে দিচ্ছি, এইটা কি খাবার যে পচে নষ্ট হবে? নো, টাইম কিন্তু যাচ্ছে না। টাইম কি হচ্ছে দেখো, এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এটা যদি জমা হইতে থাকে, জমা হয় প্রায় 4 বছর ধরে, জমা হইলে 23 পয়েন্ট সামথিং কত আসবে, প্রায় 24 ঘন্টা মতো আসবে। আই এম নট শিওর, 24 ঘন্টা মতো আসবে 4 বছর জমা হইলে। 4 বছর ধরে যদি এই যে প্রায় 6 ঘন্টার মতো জমা হয়, অলমোস্ট 24 ঘন্টা মতো হয়। এই জন্য প্রতি 4 বছর পর পর পৃথিবীতে একটা দিন বেশি আসে, লিপ ইয়ার আসে। দেখবা 4 বছর পর পর কি হয়, পৃথিবীতে একটা করে লিপ ইয়ার আসে। মনে থাকবে? মনে থাকবে? দেখো আমরা কিন্তু 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড নিয়েছি। এই টাইমটা আমরা 365 দিন 1 বছর ধরে, বাকি টাইমটা বেঁচে যায়। এখন এই বেঁচে গেলে কিন্তু আমার কাছে থেকে যাচ্ছে পৃথিবীতে, থেকে যাওয়ার কারণে 5 বছর পরে আবার একটা দিন বাড়ায়, ওটাও কি করতেছে, সমান করে নিচ্ছে। এখন সমস্যা হচ্ছে দেখো, বেশি সময় ছিল, এই জন্য 4 বছর পরে আমার একদিন করে ফেরত দিছে। এখন দিবে কিন্তু সবসময় ডে হিসাবে, অলওয়েজ ডে একটা দিনের সমান হইলে ফেরত দিয়ে দিবে। এখন আমার কাছে ধরো আমি একটা ব্যাংক, আমার কাছে ও এই যে ব্যাংকের কাছে বা আমার কাছে এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড জমা রাখতেছিল, 4 বছর ধরে জমানোর পরে একদিন হইলে ওরে আমরা ফেরত দিচ্ছিলাম। এই জন্য প্রতি 4 বছর পর পর পৃথিবীতে একটা করে লিপ ইয়ার আসে। হ্যাঁ, এখন এইটা হইলে কি হয় দেখো, আমার কিন্তু 24 ঘন্টা হয় নাই, 24 ঘন্টার একটু কম হয়েছে। যার কারণে কি হয়, এবার আমার কাছে ব্যাংকের থেকে জমা দিচ্ছিল, ব্যাংক 24 ঘন্টার কাছাকাছি হওয়ার কারণে ওরা 24 দিয়ে দেয়, কিন্তু ব্যাংক কিন্তু এখন বেশি দিচ্ছে, তাহলে ব্যাংক এখন ফেরত নিবে। আগের বার ও ব্যাংকে দিচ্ছিল 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এই জন্য ব্যাংকে জমা রাখার পর ব্যাংক করে 24 ঘন্টা হয়ে গেলে একদিন দিয়ে দিচ্ছিল। এবার ব্যাংক কিন্তু 24 ঘন্টা হয় নাই, তাও দিছে, তার মানে ব্যাংক এখন ওর কাছে পাবে, পৃথিবীর কাছে পাবে। এখন পৃথিবী কি করবে জানো, আমি খুব বেশি জটিলে যাচ্ছি না, ওই যে কিছু মিনিট মতো বেশি দিয়ে দিছে, এটা 100 বছর ধরে জমা হবে, ঠিক আছে? জমা হয়ে আবার একটা 100 ইয়ার পরে যায়, ওটা একদিনের সমপরিমাণ হবে, ওয়ান ডে হবে। যার কারণে প্রতি 100 বছর পর আমরা পৃথিবীতে একটা লিপ ইয়ার নিব না। অর্থাৎ দেখো, 100 বছরে, প্রতি 100 বছরে 4 বছর পর পর লিপ ইয়ার হইলে আমরা ধরে নিচ্ছি 25টা লিপ ইয়ার হয়, বাট 25তম বারে আমরা যা নিব না, আমরা একবার লিপ ইয়ার নিব না, ঠিক আছে? অর্থাৎ 100 বছর পরে যায় পৃথিবী থেকে একটা লিপ ইয়ার হবে না, ঠিক আছে? মনে থাকবে? তাহলে 100 দ্বারা ভাগ করলে 0 কেন হওয়া যাবে না, বুঝতে পেরেছো? এবার ধরো আমি যখন আবার একটা দিন আমি নিয়ে নিচ্ছিলাম, একটা দিন ও লিপ ইয়ার হচ্ছিল না, আমাকে ফেরত দিচ্ছিল, এইবার ও দেওয়ার সময় আবার কিছু সময় আমাকে বেশি দিয়ে ফেলে। এই যে আগের বার যেমন বেশি দিচ্ছিল, আমাকে আবার বেশি দিয়ে ফেলে। যখন বেশি দিয়ে ফেলে, এটা তো আমার ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার জন্য ওই জিনিসটা আবার কিছু সেকেন্ড মতো থাকে, সেটা 400 বছর ধরে জমা হয়। 400 ইয়ার ধরে জমা হওয়ার পরে
আবার একদিনের সমান হয়। এই জন্য প্রতি 400 বছর পর পর পৃথিবীতে আরো একটা লিপ ইয়ার আসে। এই জন্য 400 দ্বারা ভাগ করে যদি 0 হয় তাহলে সংখ্যাটা লিপ ইয়ার। এটা কিন্তু আমি একটু জানছিলাম কোত্থেকে, আমার খেয়াল নাই। তো এটা অ্যাকচুয়ালি কতটুকু ট্রু আমি জানি না, তো তোমাদের বোঝানোর জন্য অ্যাপ্লাই করছি। দেখো মনে রাখবা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে একটা দিন হয়, একটা বছর হয়, কিন্তু আমরা 365 দিনে 1 বছর ধরে নিই। এই জন্য এই টাইমটা 4 বছর জমা হয়ে একদিনের সমপরিমাণ হয়। এই জন্য প্রতি 1 বছর পর 4 বছর পর পর একটা দিন আসে। এবং যেহেতু আমি ফেরত দেওয়ার সময় একটু বেশি দিয়ে দিই, এই জন্য 100 বছর পরে যা আমরা ওটা সুদে আসলে একদিন নিয়ে নিচ্ছি। এই জন্য 100 বছর পর পর যা লিপ ইয়ার হবে না। এবং আবার আমরা যখন নিচ্ছি তখন বেশি নিয়ে নিচ্ছি ফেরত দেওয়ার জন্য, আবার 400 বছর ধরে আমরা ওই জিনিসটা ফেরত দিব। এর জন্য 400তম বছরে যা আবার একটা লিপ ইয়ার এক্সট্রা হবে। তাহলে মনে রাখবা 4 বছর পর পর পৃথিবীতে একটা করে লিপ ইয়ার আসে এবং 100 বছর পর পর একটা আসে না, ঠিক আছে? এবং 400 বছর পর পর আবার এক্সট্রা আসে। তো এত মনে রাখা লাগবে না, এই জিনিসগুলো যেন মনে থাকে, এই জন্য এতগুলো গল্প তোমাদেরকে বললাম। এখন আসো আমরা অঙ্কে চলে আসি, কোনো বছর লিপ ইয়ার কিনা। সো আমরা কিন্তু আগেই বলেছি, একটু আগেই দেখো আমরা ফ্লো চার্ট করি। আমরা করতেছি হচ্ছে স্টার্ট, আমরা একটু কালার চেঞ্জ করি, আমরা নিচ্ছি হচ্ছে স্টার্ট, যেহেতু স্টার্ট করতে হবে। এখন এরপর আমরা ইনপুট নিব, ইনপুট নিলে কোন সিম্বল এটা। এখন ইনপুট নিব কয়টা বছর, ইনপুট কিন্তু হবে একটা বছর, কারণ আমরা একটা বছরকে ইনপুট নিচ্ছি। তাহলে ইনপুট ইয়ার একটা, বা তুমি শুধু ওয়াই নিতে পারো, এক্স নিতে পারো, যে কোনো একটা বছরকে, কোনো বছর লিপ ইয়ার কিনা, তাহলে একটা বছর অধিবর্ষ কিনা। ওকে, তাহলে এখন আমার প্রথম কন্ডিশন হবে যেই ইয়ারটা তুমি নিচ্ছ ওই ইয়ারটাকে আমরা 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 কিনা, ঠিক আছে? এখন ধরো এটা কি হতে পারে, ইয়েস হতে পারে, আবার নো হতে পারে, ঠিক আছে? এখন দেখো 0 হইলে আমরা 0 যদি হয় ওটা লিপ ইয়ার, কিন্তু নো হইলে ওটা যে লিপ ইয়ার না এটা আমরা বলতে পারবো না। কেন? কারণ আমরা একটু আগে যেটা করছি দেখো, এটা কিন্তু 400 দ্বারা ভাগ করে 0 হয় নাই, বাট স্টিল লিপ ইয়ার ছিল, ঠিক আছে? এই জন্য আমরা পরের কন্ডিশনে গেছি, পরের কন্ডিশন মানলে তখন লিপ ইয়ার। কারণ দেখো 400 বছর পর একবার আসে পৃথিবীতে, তোমার দাদা তার দাদা তার দাদা তার দাদাও দেখছে কিনা সন্দেহ, মানে এটা খুবই রেয়ার যে তুমি কোনো একটা ইয়ারকে 400 দ্বারা ভাগ করবা আর ওটা লিপ ইয়ার হয়ে যাবে, এটা কিন্তু খুব রেয়ার। এই জন্য আমরা 400 দ্বারা ভাগ করলে 0 না আসার চান্সেসই বেশি। তবে 0 না আসলে যে ওটা লিপ ইয়ার না সেটা বলতে পারবো না, ঠিক আছে? এখন ধরো না আসলে আমরা পরের কন্ডিশনে যাব। পরের কন্ডিশন কি, যে ওই যে ইয়ারটাকে নিছো তুমি, ওই ইয়ারটাকে ভাগ করবা কত দ্বারা, 4 দ্বারা ভাগ করলে কত হবে 0, এবং একই সাথে ওই ইয়ারটাকে তুমি ভাগ করবা কত দ্বারা, 100 দ্বারা, তাইলে কি হইতে পারবে না, 0 হইতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, এটাও কি হতে পারে, ইয়েস হতে পারে, এবং এটা কি হতে পারে, নো হতে পারে। দেখো যে কোনো কন্ডিশনের কিন্তু দুইটা অ্যান্সার আসবে, ইয়েস না। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই একবার এইদিকে ইয়েস দিলেন, নো নিলেন নিচে, এদিকে তোমার ইচ্ছা ভাই, তুমি এইদিকে নো দাও না এদিকে নো দাও, এদিকে নো দাও না, কোন দিকে নো দাও, এটা আপ টু ইউ। জাস্ট তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে কোনটার পরে কোনটা, তুমি ডানে বামে যে কোনো জায়গায় নিতে পারবা। দেখো যদি 400 দ্বারা ভাগ করে 0 হয় লিপ ইয়ার, না হইলে কিন্তু নট লিপ ইয়ার বলতে পারো। তবে এইটাও যদি না হয়, দুইটা দিয়েই নো হয়, তখন কিন্তু আমরা বলে দিব যে নট লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। আর যদি এটাতে ইয়েস হয়, এটা মেনে নিলে কি হয়, লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার, ঠিক আছে? যেমনটা আমরা এই ক্ষেত্রে দেখছি, দেখো এখানে এটা মেনে নিছিল না, এই যে এই দুইটা মেনে নিছিল 4 দ্বারা এবং 100 দ্বারা, ইয়েস হয়েছিল, হ্যাঁ 4 দ্বারা ভাগ করে 0 হয়েছে এবং 100 দ্বারা ভাগ করে 0 হয় নাই, দুইটাই মেনে নিছে, তার মানে লিপ ইয়ার। তো এইটা মেনে নিলে তো কি লিপ ইয়ার না, এটা মেনে নিছে তাহলে লিপ ইয়ার। আবার এইটা মেনে নিলেও কিন্তু লিপ ইয়ার, ঠিক আছে? এইটা মেনে নিলেও লিপ ইয়ার, ঠিক আছে? অর্থাৎ 400 দ্বারা ভাগ করে 0 হইলেও লিপ ইয়ার, তবে না হইলে যে নট লিপ ইয়ার এটা বলতে পারবো না। এরপরে এই কন্ডিশন আসবা, এটাও যদি ইয়েস হয় লিপ ইয়ার, না হইলে নট লিপ ইয়ার। অর্থাৎ এইটাও না এটাও না, দুইটাই যদি না হয় তখন সেটা নট লিপ ইয়ার। আর যদি যে কোনো একটাতেই ইয়েস হয়ে যায় তাহলে সেটা লিপ ইয়ার। একটার বেশি স্টেপ হইলে আমরা কি করব, আমরা প্রথমে কানেক্ট করব এবং লাস্টের স্টেপে আমরা কি করব, স্টপ করব। আশা করি তোমরা এই অঙ্কটাও খুব সুন্দর করে বুঝে গেছো। কারণ আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সিমিলার রুলস অ্যাপ্লাই করব অ্যালগরিদম করার সময়। 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ, 4, এতটুকু পারলে হবে। 1 2 3 4। দেখো এখানে আমরা প্রথম স্টেপ কি করবো অ্যালগরিদম করার ক্ষেত্রে, প্রথম স্টেপে আমরা কি করেছি, স্টার্ট করেছি, লিখলাম স্টার্ট। পরের স্টেপে কি করছো, পরের স্টেপে আমরা ইনপুট নিছি, তাহলে লিখলাম ইনপুট। কি ইনপুট নিব আমরা, ইয়ার, তাহলে ইনপুট ইয়ার। 3 নাম্বার স্টেপে যা আছে সেটাই, দেখো স্টেপ 3 আমরা কি বলছি, ইয়ার
ইয়ারকে আমরা ভাগ করলাম কত দ্বারা, 400 দ্বারা, ভাগ করে 0 হয়েছে কিনা। কন্ডিশন তো 0 হয়েছে কিনা, এটা কি হতে পারে, ইয়েস হতে পারে, নো হতে পারে। দেখো তাইলে আমরা একটা দিলাম ইফ ইয়েস অ্যান্ড ইফ নো। এখন দেখো ইয়েস হইলে, এটা কি ইয়েস হইলে কি লিপ ইয়ার বলতে পারছি, ইয়েস হইলে কি লিপ ইয়ার বলতে পারছি, হ্যাঁ ইয়েস, তাহলে লিপ ইয়ার। তাহলে লিখলাম প্রিন্ট লিপ ইয়ার, কারণ এখানে কিন্তু স্পেসিফিক অ্যান্সার দিয়ে দিচ্ছে প্রিন্ট লিপ ইয়ার। এইবার আসো, নো হইলে কিন্তু আমাকে বলতে পারতেছে না নট লিপ ইয়ার, তখনও কি বলবে, আই ডোন্ট নো বাট আই নো হু নোজ। তা তুমি যেটা আমি জানি না, তুমি অমুকের কাছে যাও, 4-এর কাছে যা দেখো বলতে পারে কিনা। তাহলে এখন আমরা লিখবো গো টু স্টেপ 4, যেহেতু তোমার নো হয়েছে তাহলে তুমি 4-এর কাছে যা দেখো ও কি বলে। তাহলে আমরা স্টেপ 4-এ আসলাম। স্টেপ 4-এ কি বলছে, স্টেপ 4-এ কিন্তু দুইটা কন্ডিশন দিচ্ছে, ইফ ইয়ার %4 ইজ ইকুয়াল টু 0 কিনা, এবং একই সাথে ইয়ার %100 ইজ ইকুয়াল টু নট 0 কিনা, দুইটা কন্ডিশন দিছে। এটা কি হতে পারে, তোমরা ওই মাথায় লিখবা, আমার জায়গা না এই জন্য এই সাইডে লিখতেছি। এটা হচ্ছে ইফ ইয়েস and if no। ইয়েস হইলে আমরা কি করছি বলো তো, এখানে ইয়েস হইলে লিপ ইয়ার প্রিন্ট করছো না, আর নো হইলে কি নট লিপ ইয়ার। তাহলে প্রিন্ট এখন কিন্তু স্পেসিফিক অ্যান্সার পাচ্ছি, তাহলে আমরা লিখবো প্রিন্ট লিপ ইয়ার। আর যদি নো হয় তাহলে কি প্রিন্ট নট লিপ ইয়ার। ঠিক আছে, এখন লাস্ট স্টেপে আমরা কি করব, যেহেতু আর কিছু নাই তার মানে স্টপ। দেখছো কত ইজি, কত ইজি। তবে এখন একটা জিনিস বলি, অনেক টিচার আবার এটার স্টেপ বাড়াই দিতে পারে। তোমার কলেজের টিচার বা অন্য কোচিং এর টিচার বাদে এই টিচারের কাছে দেখছো এখন স্টেপ কিন্তু কম বেশি হতে পারে। আগেই বলতেছি স্টেপ কম বেশি হতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। অনেক টিচার এখানে প্রিন্ট না করে এখানেও কি বলবে, গো টু স্টেপ 5-6 এরকম বলে সেই স্টেপে যায় প্রিন্ট লিপিয়ার বা প্রিন্ট নট লিপিয়ার দিবে। ইটস আপ টু ইউ, তুমি কিভাবে করবা। ঠিক আছে, আমরা 4টা অঙ্ক শিখেছি। ঠিক আছে, যে কোনো সংখ্যার দুটি সংখ্যার মধ্যে কি না শিখি নাই, জোড় কোনো সংখ্যার জোড় না বিজোড়, কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম নির্ণয়, 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম করি নাই, দেখাই দিচ্ছি দাঁড়াও, এবং কোনো বর্ষ অধিবর্ষ কিনা। এই যে 4-5টা অঙ্ক আমরা শিখলাম, তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে জানো। ঠিক আছে, একটু কমেন্ট বক্সে জানো। ঠিক আছে, এখানে খেয়াল করো, আমাকে যদি বলে এই 3টা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে, তাহলে মজার ব্যাপার কি জানো, তোমরা যা করছো সেটাই থাকবে, জাস্ট এইটা এমনি চেঞ্জ হয়ে যাবে, আর বাকি সব সেম। ঠিক আছে, তাইলেই ক্ষুদ্রতম হয়ে যাবে। জাস্ট গ্রেটার দেন থেকে লেস দেন দিয়ে দিবা, গ্রেটার দেন বাদ লেস দেন, তাইলেই তোমার কি হয়ে যাবে, কি হয়ে যাবে, ক্ষুদ্রতম হয়ে যাবে। তখন এখানে জাস্ট লার্জেস্ট না লিখি স্মলেস্ট লিখে দিবা, বাকি সব সেম। অর্থাৎ বৃহত্তম পারলে ক্ষুদ্রতম অটো পারবে, জাস্ট চিহ্ন চেঞ্জ করে দিবা। ওকে, এই যে এখন চিহ্ন চেঞ্জ করছি না, এটাই কিন্তু 3টা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট। ঠিক আছে, এইটাই জাস্ট চিহ্ন চেঞ্জ। তাহলে এই যে 4-5টা অঙ্ক আমরা দেখলাম, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্ট বক্সে জানাও। আশা করছি সবাই বুঝছো এবং তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, এবং কমেন্ট বক্সে জানাবা ভাইয়া ক্লাস কেমন ছিল, তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা যদি ভালো কমেন্ট করো এবং তোমাদের মনে হয় যে ক্লাসগুলো খুব ইফেক্টিভ ছিল, তোমাদের জন্য আরো বেশি শিক্ষণীয় কিছু ছিল, তাহলে আমি নেক্সটে লুপ রিলেটেড অঙ্ক করাবো। ঠিক আছে, তোমরা যদি চাও আমরা আরো ক্লাস কন্টিনিউ করবো এরকম। ঠিক আছে, আশা করছি সবাই কমেন্ট বক্সে জানাবা ক্লাস কেমন লাগছে। আর টিল দেন সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।